কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখো, এর আগে আমরা ইতিহাসের 3টে অধ্যায় আলোচনা করেছি। আর আমাদের নিয়ম হলো প্রথমে একটা থিওরি ক্লাস করাই, মানে বুঝিয়ে দিই, তারপরে নোটস দিই, তারপরে থিওরি, তারপর নোটস। এভাবে আমাদের ইতিহাসের 3টে ক্লাস হয়ে গেছে। আগুন ক্লাস, চতুর্থ আগুন ক্লাসটা আজ শুরু হচ্ছে। তো চলো আজকে 4 নম্বর ক্লাসটা শুরু করা যাক। এই ক্লাসটি পুরো থিওরি আজকে করাই দিব, বুঝিয়ে দিব। তারপর নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ের সম্পূর্ণ নোটস তোমাদের প্রোভাইড করে দিব। চলো শুরু করা যাক। 1857 সালে মহাবিদ্রোহে আমরা দেখলাম যে কৃষকরা, শ্রমিকরা, সামন্ত প্রভুরা, জমিদাররা, সিপাহীরা সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু একটা অংশ 1857 সালে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেনি। তারা হলো মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ। এটা আসবে পরীক্ষায় যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল, বা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ কেন অংশগ্রহণ করেনি মহাবিদ্রোহে, এটা তোমরা লিখবে। মধ্যবিত্ত কাকে বলা হয়? একটা বৃত্তের মধ্যে মধ্যবিত্ত কারা? আমরা যদি টাকা পয়সার দিক থেকে মানুষকে ভাগ করি, তার মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চবিত্ত, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের উপরে যারা থাকে তাদের বলা হয় উচ্চবিত্ত। কি বলা হয় এরা? উচ্চবিত্ত। মানে পুরা একেবারে টাকা একদম ইনকাম খুব বেশি, এদের অনেক বড় বড় ইনকাম, একদম বড় বড় মহল, তাই না? অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমান খানেরা, অথবা বলতে পারো অনিল আম্বানি, মুকেশ আম্বানিরা, এরা উচ্চবিত্ত। এদের লাইফের টাকা নিয়ে কোনো সমস্যা নেই, টাকা দিয়ে যে কিছু এটা করতে পারে, তাহলে এরা উচ্চবিত্ত। এদের যদি মন চায় আপেল খাবো, তাহলে 10 বার ভাববে না, খেতে পারে। এদের যদি মন থাকে এটা কিনবো, তো 10 বার ভাবে না, তো এরা উচ্চবিত্তে অংশগ্রহণ করে। আর হলো নিম্নবিত্ত। এই যে নিম্নবিত্ত অনেকগুলো লোক, দেখো উচ্চবিত্ত খালি কম লোক আছে, আর নিম্নবিত্তে কতগুলো লোক আছে। নিম্নবিত্তে কারা বাস করে? নিম্নবিত্তে বাস করে যারা সমাজের গরিব মানুষ বলি আমরা, যারা 1 কেজি আপেল কেনার জন্য 10 বার ভাবি, 1 কেজি আপেল, এত টাকা তো নাই, 1 কেজি আলু কিনবো। এই যে গরিব মানুষেরা, যারা একদম সমাজের নিম্নে অধিকার, আমরা যেটাকে বলি বিপিএল, তাই না, একদম পুরা নিম্নে অধিকার করে, অন্তদয়া নিম্নে অধিকার করে, তাদের আমরা সমাজের নিম্নবিত্তের মধ্যে রাখি। এই উচ্চবিত্ত, এই দুয়ের মাঝে কিছু লোক আছে যাদের বলা হয় মধ্যবিত্ত। বাবু, মধ্যবিত্ত কারা? যারা না উচ্চবিত্ত না মধ্যবিত্ত, যারা যদি ভাবে যে একটা বড় কার নেব, গাড়ি নেব, ওটাও নিতে পারে না, অত টাকা নাই। আবার এতটাও কম খরচা করতে পারে না যে 1 কেজি আলুতে তাদের হয়ে যাবে, তাদের 2 কেজি 3 কেজি আলু লাগে। মানে বুঝা গেল ব্যাপারটা, যে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। মানে সাধারণ দিন গেলেই হলো, সাধারণ দিন গেলে হলো কোনো মতো করে, কারণ আজ যদি কাজে না যায়, কালকে আবার খাবার হবে না। মধ্যবিত্ত এরা, মধ্যবিত্তরা সব থেকে বেশি স্ট্রাগল কারা করে? মধ্যবিত্তরা করে। উপায় নাই না, এরা উপরে যেতে পারছে না, গরিবের আসলে লোকগুলো মজা নিবে, আর সমাজের লোক তো জানো, তো এরা দিন এনে দিন খায়। এরা হচ্ছে আমাদের মধ্যবিত্ত, আমরা সবাই মধ্যবিত্তের মধ্যে পড়ি। এই মধ্যবিত্তরা 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি। কেন অংশগ্রহণ করেনি? আমি যে বললাম, তাদের দিন আনে দিন খাইতে হয়, তাই না? তাই তাদের ভয় ছিল। তারা মধ্যবিত্তের বাঙালির অনেকে কি করতো, সরকারের চাকরি করত, সরকারি জব করত। তো তারা কি ভাবতো, আমরা যদি বিদ্রোহে সরাসরি সরকারকে সমর্থন জানাই, তাহলে কি হবে, সরকার আমাদের অফিস আদালত বন্ধ করে দিতে পারে। অফিস আদালত বন্ধ করলে আমরা খাবোটা কি? এই খাবারের ভয়ে, খাদ্য সংস্থানের ভয়ে, সরকারি চাকরি যে পেয়েছিল তারা চাকরি যাতে না চলে যায়, সেই ভয়ে শিক্ষিত বাঙালি সমাজ 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেননি। 2 নম্বর, এরা একটু শিক্ষিত ছিল, একটু পড়াশোনা ছিল, মধ্যবিত্ত। তো এরা ভাবছিল যে ভারতের শান্তি নষ্ট হবে, অরাজকতা, যে অরাজকতা মানে বিশৃঙ্খলা সৃষ্টি। একটা ভারত শান্তির দেশ ছিল, যে করছে অত্যাচার তো করছে, আমরা তো সুখ শান্তিতে সরকারি চাকরিতে আছি, জবে আছি, আরে অত টেনশন নেই না, বলছে আমরা তো শান্তিতে ছিলাম। আবার একটা বিদ্রোহের মাধ্যমে হাজার হাজার লোকের এইভাবে বিদ্রোহে অংশগ্রহণ করছে, লোক মারা যাচ্ছে, এটাকে খারাপ চোখে দেখেছিল। বলছিল ভারতের শান্তি নষ্ট হতে পারে, এই শান্তি যাতে নষ্ট না হয়, ওই জন্য তারা কি করেছিল, আমরা বিদ্রোহে অংশগ্রহণ করব না, মানে অরাজকতা সৃষ্টি করবে না। এই জন্য তারা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ বিদ্রোহে অংশগ্রহণ করেননি। 3 নম্বরে আমরা কি বলতে পারি, তারা ভাবছিল যে মুঘলদের শাসন ফিরে আসতে পারে। আমরা জানি যে ইংরেজরা ভারতে আসার আগে ভারতে কারা শাসন করতো? মুঘলেরা শাসন করতো, বাবর, আকবর, তাই না, ঔরঙ্গজেব, এরা শাসন করতো। তো বলছে যে আমরা যদি ইংরেজদের তাড়িয়ে দিই, তাহলে আবার মুঘলরা ভারতের মসনদে বসতে পারে। আর তার একটা জিনিস, কিভাবে তারা বিরোধিতা করেছিল, তারা অংশগ্রহণ করে, তারা বিরোধিতা করেছিল বিভিন্ন সভার মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন মিটিংয়ে যাইতো, মিটিংয়ে লোকদের সতর্ক করতো যে এই বিদ্রোহে তোমরা অংশগ্রহণ করো না। অনেক পত্র পত্রিকার মাধ্যমে, নিউজ পেপার, খবরের কাগজে লিখতো যে এই বিদ্রোহে অংশগ্রহণ না করাই ভালো। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি যে 1857 সালের মহাবিদ্রোহে অনেকে অংশগ্রহণ করলেও এই মহাবিদ্রোহে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। এমনকি মানে ভালো ভালো সাহিত্যিকগুলো, তখনকার যুগের বিখ্যাত লোকগুলো কিছু আমরা বলতে পারি যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেননি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নগুলো আমাদের নিয়ম অনুযায়ী একটা থিওরি ক্লাস হয়, একটা নোট ক্লাস হয়। নোট ক্লাসে এই নোটসটা আমি তোমাদের সম্পূর্ণ দিয়ে দেবো। আমরা আলোচনা করবো এই অধ্যায় থেকে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, বা মহারানীর ঘোষণাপত্র কি।
মনে রাখবে যখন মহাবিদ্রোহ হচ্ছিল, এই মহাবিদ্রোহের সময় ভারতের যেমন প্রধানমন্ত্রী হয়, ইংল্যান্ডে কিন্তু রাজা রানী চলে, জানো না? ইংল্যান্ডের যিনি রানী ছিল তার নাম হচ্ছে রানী ভিক্টোরিয়া। কি নাম ছিল? রানী ভিক্টোরিয়া ছিল ইংল্যান্ডের রানী। সে মহাবিদ্রোহ এখানে, আর 1857 সালে সে ইংল্যান্ডের রানী ছিল, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়াতে 1857 সালে হইল মহাবিদ্রোহ। কি হচ্ছিল? মহাবিদ্রোহ, ঠিক আছে। এই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল, আমরা জানি যে মহাবিদ্রোহ যখন চলছিল তখন ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং ছিল ভারতের গভর্নর জেনারেল। এই রানী ভিক্টোরিয়া আমাদের ইংল্যান্ডে বসে একটা ঘোষণা পাস করেছিল। ঘোষণার মাধ্যমে বলে দিয়েছিল যে ভারতের শাসনভার কি হতে পারে, যাতে করে সিপাহী বিদ্রোহকে দমানোর উদ্দেশ্যে, সিপাহী বিদ্রোহকে রুখানোর উদ্দেশ্যে আটকা যাওয়ার জন্য মহারানী ভিক্টোরিয়া ইংল্যান্ডে বসে বা ব্রিটিশে বসে একটা ঘোষণা পাঠ করেছিল, দিয়েছিল, লিখে দিয়েছিল ঘোষণাটা। সেই ঘোষণাটাকে বলা হয় কি? মহারানীর ঘোষণাপত্র। এই ঘোষণাটা ভারতীয়রা কিভাবে শুনলো? ইংল্যান্ডে বসে, কোথায় বসে? ইংল্যান্ডে বসে ঘোষণাটা লিখেছিল। ভালো করে মনে রাখবে, ইংল্যান্ডে বসে এই ঘোষণাটা কে লিখেছিল? মহারানী ভিক্টোরিয়া। বসে লিখার পর ভারতে পাঠাইছিল। কার কাছে পাঠাইছিল? লর্ড ক্যানিং এর কাছে। তাহলে লিখেছিল কে? রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া লিখে কার কাছে পাঠালো? লর্ড ক্যানিং এর কাছে। লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং কি করলো এবার? এটা কখন? এটা মহাবিদ্রোহ যখন শেষের দিকে, তখন লর্ড ক্যানিং চলে গেল এলাহাবাদ। কোথায় চলে গেল? এলাহাবাদ মানে কি? উত্তরপ্রদেশ। বর্তমান এলাহাবাদের নাম চেঞ্জ হয়েছে, নাম প্রয়াগরাজ। উত্তরপ্রদেশ মানে কি? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ মানে কি? কুম্ভ মেলা। কুম্ভ মেলা থেকে মনে রাখবে লর্ড ক্যানিং। মনে থাকবে ব্যাপারটা? কুম্ভ মেলা, জানো না? কুম্ভ মেলা, কুম্ভ মেলা, সিপাহী বিদ্রোহ, কুম্ভ মেলা। কুম্ভ মেলা থেকে হচ্ছে লর্ড ক্যানিং। তো এলাহাবাদ গেল। তো লর্ড ক্যানিং কোথায় চলে আসলো? এলাহাবাদ। কবে আসলো? 1 তারিখ নভেম্বর 1858 সালে। মনে থাকবে? 1 নভেম্বর 1858 সালে। 1 তারিখ নভেম্বর 1858 সালে আমাদের লর্ড ক্যানিং এলাহাবাদ আসলেন। এলাহাবাদ এসে যে মহারানী যে ঘোষণাটা পাঠাইছে, একটা সুপারিশ বা খবর পাঠাইছে, ও ভারতের লোকগুলো, আমাদের ইংল্যান্ডে বসে থাকা ভিক্টোরিয়া, আমাদের ইংল্যান্ডে বসে থাকা মহারানী তোমাদের জন্য একটা ঘোষণা পাঠাইছে, একটা খবর পাঠাইছে, তোমরা সেই খবরগুলো শুনো। লোকগুলো বলছে ঠিক আছে, কি কি খবর পাঠাইছে বলো। তো লর্ড ক্যানিং 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদের একটি অনুষ্ঠানে মহারানীর ঘোষণাপত্রগুলো পেশ করেছিল। বলেছিল লোকদের, কি কি বলেছিল? 1 নম্বর বলেছিল, আজ থেকে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে না। আজ থেকে আর কি কোম্পানি থাকবে না, তাই না? আর আমরা সবাই জানি যে পলাশী যুদ্ধের পর 1757 সালের পর ভারতের ভারতের অধিকার কারা কেড়ে নিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না বাবু? তো বলছে আজ থেকে কার পাওয়ার শেষ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেন? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকতে সত্ত্বেও যেহেতু আন্দোলনটা হলো, ওই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার আজ থেকে শেষ। আজ থেকে কি শুরু হবে? আজ থেকে ব্রিটিশ শাসন শুরু হবে ইন্ডিয়াতে। আজ থেকে কোন শাসন শুরু হবে? ব্রিটিশ শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার শেষ, ইন্ডিয়াতে আজ থেকে শুরু হবে ব্রিটিশের শাসন শুরু হবে। আরেকটা বলেছে যে আগে ইন্ডিয়াতে ছিল গভর্নর জেনারেল। লর্ড ক্যানিং বলছে গভর্নর জেনারেলের নামটা পাল্টে দিয়ে ভাইসরয় নামটা রাখবো। ঠিক আছে, তুমি গভর্নর জেনারেল, তেরা নাম ধোকা রাখ দো, নারাজ হোকে কিয়া? নারাজ হওয়ার কোনো কথা নাই, তাই না? তো আমাদের লর্ড ক্যানিং হচ্ছিল গভর্নর জেনারেল। কি ছিল? আজ থেকে এই গভর্নর জেনারেল বলবো কি? আজ থেকে গভর্নর জেনারেল বলবো। আজ থেকে গভর্নর জেনারেলটাকে কি বলবো? ভাইসরয় বলবো। ঠিক আছে। 3 নম্বরে কি বললো? 3 নম্বরে বললো যে সত্য বিলোপ নীতি শেষ করে দিব। আগে সত্য বিলোপ নীতি জানো লর্ড ডালহৌসি চালু করেছিল। সত্য বিলোপ নীতির মাধ্যমে কি হতো? যে কোনো রাজা ওর যদি ছেলে সন্তান না থাকে, তাহলে কোনো ছেলেকে দত্তক নিয়ে বা ধার করে নিয়ে আর রাজা বানাতে পারবে না। আগে রাজার ছেলে রাজা হতো, আমি রাজা উদাহরণের জন্য বললাম। তো বলছে এখন থেকে সত্য বিলোপ নীতি শেষ। আর সত্য বিলোপ নীতি শেষ মানে কি? যে কোনো রাজা দত্তক নিতে পারবে, দত্তক পুত্র গ্রহণ করতে পারবে, তার ছেলেকে দত্তক নিয়ে সিংহাসনে বসাতে পারবে। ঠিক আছে। 3 নম্বর বললো যে, আর লাস্টে এগুলো পয়েন্ট, 3 নম্বর তো না, অনেকগুলো পয়েন্ট হয়ে গেল। আরেকটা পয়েন্ট কি বলেছে? যে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কি করেছিল? বিভিন্ন রাজ্যগুলো তারা অধিকার করে নিয়েছিল না? তো বলেছে যে এই রাজ্যগুলো আর আমরা অধিকার করব না, তোমরা নিজেদের মধ্যে থাকো, অন্য জায়গায় গিয়ে আমরা রাজ্য অধিকার করব না। এটা হয়ে গেল। তারপরে মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কি বলেছিল? যে ভারতীয়দের আমরা সমান সুযোগ দিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিছু দেখব না, তুমি সাদা মানুষ না তুমি ফর্সা মানুষ না তুমি হিন্দু মুসলমান, এটা দেখব না, আমরা তোমাদের সমান চাকরি দিব। তারপর বলছে হিন্দু মুসলমানের মধ্যে আমরা কোনো বিভেদ সৃষ্টি করব না। ঠিক আছে। এই জিনিসগুলো মহারানীর ঘোষণাপত্রে বলা হয়েছিল। তোমরা পরীক্ষায় লিখতে পারবে না, এই জিনিসগুলোর কথা লিখে আসতে হবে। তারপরে এই প্রতিশ্রুতি দিয়েছিল এগুলো,
প্রতিশ্রুতি দেওয়ার পর এগুলো পালন করতে হবে না, ভারতীয়দের সরকারি চাকরি দিতে হবে, সত্য বিলোপ নীতির প্রথাটা বন্ধ করে দিতে হবে, এরকম এগুলো কথা বলেছিল না? এগুলোর একটাও কথা তারা রাখেনি, মানে প্রতিশ্রুতি দিয়েও তারা প্রতিশ্রুতি রাখেনি। जो हमको धोखा दे वो हमें से नहीं, তাই না? ওরা আমাদের ধোঁকা দিয়ে দিয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। তো এই জন্য আমরা দেখেছি যে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন নাম দিয়েছিল। যেমন বিপিন চন্দ্র পাল একজন ঐতিহাসিক ছিলেন, উনি বলেছিলেন এটা কি এই যে আমাদের যে মহারানীর ঘোষণাপত্রটা ছিল একটা ধাপ্পাবাজ, তাই না? এটা প্রচন্ড রকমের ধাপ্পাবাজির গল্প, যেটা কোনোদিন পূরণ হয়নি, আমাদের ধোঁকা দিয়ে দিয়েছিল। তো মহারানীর ঘোষণাপত্র এইভাবে পাস হয়েছিল। আর 1857 সালের মহাবিদ্রোহের পর ভারতের দমন করার জন্য মহারানীর ঘোষণাপত্রটা পেশ হয়েছিল। গেটিং মাই পয়েন্ট? বন্ধু, এরপর তোমরা দেখো 1857 সালের বিদ্রোহ এত ভয়ঙ্কর ভাবে শুরু হয়েও কেন ব্যর্থ হয়ে গেল, এটা আমাদের পরীক্ষায় লিখতে হবে। ভূমিকা তো তোমরা তোমাদের মতো করে বলে দিবে, ব্যর্থতার কারণগুলি বলি। আমি 1 নম্বর বলবো আমরা পরিকল্পনার অভাব এবং দক্ষ নেতার অভাব। এই যে বিদ্রোহ শুরু হয়েছিল কোনো পরিকল্পনা ছাড়াই, তাই না? আর কোনো ভালো নেতা ছিল না। তারা দিল্লির দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা করেছিল, কিন্তু তারা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা করলেও দ্বিতীয় বাহাদুর শাহকে যে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ নাই। নানা সাহেব, তাতিয়া তোপি, এই সময় বেগম হজরত মহল, এই লোকগুলো যে কাজ করেছিল, মানে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, কাদের জন্য? ভারতকে স্বাধীন করার জন্য নয়, তারা তাদের নিজেদের লাভের জন্য, নিজেদের আলাদা আলাদা কারণের জন্য। তো একটা পরিকল্পনার অভাব। 2 নম্বর আমরা লিখবো যে পূর্ব পরিকল্পনার অভাব। পূর্ব পরিকল্পনা কেমন? যে একটা ভারত ছাড়ো আন্দোলন, যেমন একটা বিদ্রোহ ছিল, মানে আন্দোলন ছিল, তো এই আন্দোলনটা পুরো পূর্ব পরিকল্পনা আগে থেকে আমরা পরিকল্পনা করে রাখতাম যে একটা বড় আন্দোলন আছে, আমরা এই আন্দোলন করবে। গান্ধীজিটা আগে থেকে আন্দোলনটা পরিকল্পনা করেছিল, কিন্তু মহাবিদ্রোহ আগে থেকে কোনো পরিকল্পনা নাই। মহাবিদ্রোহটা কিভাবে শুরু হলো? হঠাৎ আমরা দেখলাম যে টোটা নিয়ে, এনফিল্ড রাইফেলের নিয়ে ঝামেলা হলো, কেউ বলছে যে এখানে সোরের চর্বি আছে, কেউ বলছে যে গরুর চর্বি আছে, এই সিপাহীদের মধ্যে ঝগড়া হলো। মঙ্গল পাণ্ডে এসে, মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার পর হঠাৎ করে কি হলো, এই আমাদের মহাবিদ্রোহটা হঠাৎ করে শুরু হয়ে গেল। ওই জন্য মহাবিদ্রোহ যে একটা পরিকল্পনা অভাব ছিল, পূর্ব পরিকল্পনা, ওই জন্য মহাবিদ্রোহ ব্যর্থতা হলো। 3 নম্বরে আমরা বললাম যে দক্ষ নেতার অভাব। কোনো সুনেতা ছিল না, ভালো নেতা ছিল না, যে পুরা একদম পুরা চারিদিকে যে অনুষ্ঠান, মানে আমাদের যে বিদ্রোহটা নিয়ে যাবে, বেড়া নিয়ে যাবে, এটার অভাব ছিল, আমরা দেখতে পেলাম। তারপরে আমরা দেখতে পেলাম যে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন? যে আমরা জানি যে মধ্যবিত্ত বাঙালি সমাজ, একটু আগে ক্লাসে বললাম যে মধ্যবিত্ত বাঙালি সমাজ এই বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেননি, তাই না? মধ্যবিত্ত বাঙালি সমাজ বলতে পারে আরো একাধিক কারণ ছিল, তাই না? যেটা আমরা যার জন্য বলতে পারি যে মহাবিদ্রোহ আস্তে আস্তে কি হয়ে গেল, ব্যর্থতা হয়ে গেল। যেহেতু অনেক কারণ আমাদের লিখতে হবে না, পরীক্ষায় 3 বা 4 নম্বরের জন্যই লিখতে হবে। তো এই কারণগুলো তোমরা মনে রাখবে। পরিকল্পনার অভাব, নেতার অভাব, এটাও বলতে পারো তোমরা অস্ত্র শস্ত্রের অভাব, মানে আধুনিক যে বোমা, কার্তুজ, গুলি, বারুদ, এগুলো ইংরেজদের কাছে আধুনিক ছিল, মডার্ন, একদম টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি ছিল। আর আমাদের কাছে ওই অ্যাডভান্স টেকনোলজিটা নাই, পুরনো যন্ত্রপাতি আমাদের সিপাহীগুলো ব্যবহার করতো। ওই জন্য যন্ত্রপাতির অভাবের জন্য মহাবিদ্রোহ ব্যর্থতার কারণ। একটা যোগাযোগের অভাব। দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ আছে, ফৈজাবাদে ধরো আহমদুল্লাহ আছে, এর সাথে যে কথা বলবে রেলের মাধ্যমে, টেলিগ্রাফের মাধ্যমে, এই সবগুলো কে কন্ট্রোল করে? ইংরেজরা কন্ট্রোল করে। আগে তো টেলিফোনও ছিল না, মোবাইল ফোনও ছিল না, যে আমি মোবাইল ফোন দিয়ে ফোন করে বলবো এ হচ্ছে একটা খবর পৌঁছাতে আর একটা খবর আসতে। ইংল্যান্ডের আধুনিক যন্ত্রপাতি, ওদের কাছে টেলিগ্রাম ছিল, ওরা আগে খবর পেয়ে যেত। বলে আমরা কি হলাম, আমাদের যোগাযোগের অভাব, খবরের আদান প্রদানের অভাব, এটার জন্য মহাবিদ্রোহ ব্যর্থতা হয়ে গেছিল। তারপরে আমরা মাঝখানে দেখলাম হিন্দু ও মুসলমানের অনৈক্য, তাই না? হিন্দুরা হয়তো তাদের স্বার্থ নিয়ে লড়াই করলো, মুসলমানেরা তাদের স্বার্থ নিয়ে লড়াই করেছে। ওই জন্য কি হয়েছে যে তারা ঐক্যবদ্ধ হয়ে, একত্র হয়ে আন্দোলনটা করতে হবে, যে কোনো আন্দোলন, তখন না সেই আন্দোলনটা সাকসেস হবে। এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনটা করেনি বলে মহাবিদ্রোহ ব্যর্থতা হয়েছিল। এতগুলো কারণ আমি পরপর করে বললাম, আমি নোটসটা তো দিয়ে দিব। পরিকল্পনার অভাব, দক্ষ নেতার অভাব, পূর্ব পরিকল্পনার অভাব, যোগাযোগের অভাব, অস্ত্রশস্ত্রের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব, এই সমস্ত কারণগুলোর জন্য আমরা দেখলাম 1857 সালের মহাবিদ্রোহ, যেটা তুমুল উত্তেজনা নিয়ে, তুমুল উদ্বেগ নিয়ে, তুমুল আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল, সেই মহাবিদ্রোহ আস্তে আস্তে আমরা ব্রিটিশদের কাছে পরাজিত হইলাম, তাই না? মহাবিদ্রোহ কিভাবে শেষ হয়ে গেল? তাতিয়া তোপির হত্যার মাধ্যমে, তাতিয়া তোপিকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে মহাবিদ্রোহের অবসান হলো, মহাবিদ্রোহ শেষ হয়ে গেল এবং ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবসান হয়ে গিয়ে মহাবিদ্রোহের ফলে ভারতে ইংরেজ শাসনের অবসান হলো। গেটিং মাই পয়েন্ট?